নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সুকান্ত মজুমদার বজবজে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাকে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয়। চোর চোর স্লোগান দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতিকে। বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিজেপির রাজ্য সভাপতিকে চোর স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিজেপির রাজ্য সভাপতিকে চোর স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, সুকান্তকে লক্ষ্য করে জুতো। এদিন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে সুকান্ত মজুমদার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে যান এবং তার সেই সময়ই বিক্ষোভের মুখে, স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার। 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। দেওয়া হলো চোর স্লোগানও। আর এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যেরকম লুঙ্গিতে টাকা রাখা, সেরকম জাহাঙ্গীর খানের লুঙ্গিতে বাধা আছে পুলিশ। এই এসপি আর এই এসপির নিচে যারা কাজ করে, আইসি শান্তনু বাবু, সে তো সব বিজেপি আর আরএসএস এর লোকদেরকে খুঁজে খুঁজে কেস দিয়ে বেড়ায়। তার 5.5 বছর হয়ে গেল এই জেলাতে, একই থানাতে 5.5 বছর। অন্য থানায় ঘুরে 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 মাঝে মাঝে নিয়ে চলে আসা হয়। অজয় দাস মেজবাবু 8 বছর, ভাবুন 8 বছর এক থানাতে। জাহাঙ্গীর খানের কি তৈলমর্দন করে, সে কোথায় তৈলমর্দন করে? পায়ে করে না মাথায় করে না অন্য কোথায় করে, আমরা বুঝতে পারছি না। এই জায়গায় পৌঁছে দিয়েছে পুলিশ প্রশাসনকে। আর এখানকার এসপি তো কাঠপুতলি, তালপাতার সেপাই, সিভিক ড্রেস পরে এসপি ট্রাফিক সামলাচ্ছে, লাঠিচার্জ করতে পার। এরকম হিজড়ে পুলিশ থাকার থেকে না থাকা ভালো। না না, এ তো অভিষেক ব্যানার্জির নির্দেশে সম্পূর্ণটা জাহাঙ্গীর খান এটা করাচ্ছে। আমার কাছে খবর আছে, আমার তো পুলিশেও লোক আছে, আমাকে তারা আগে খবর দিয়ে দিয়েছে। আর এই পুলিশ সামলাতে পারবে? যে পুলিশের এসপি সিভিক ভলেন্টিয়ারের মতো ড্রেস পরে, যে পুলিশের এসপি এখানে ট্রাফিক সামলাচ্ছে, সে কিভাবে সামলাবে? র্যাব কোথায়? একটি কেন্দ্রীয় মন্ত্রী আসছে, আগে থেকে তার পুরো প্রোগ্রাম পুলিশকে মেল করা আছে, তারপরেও তারা সামলাতে পারছে না ল অ্যান্ড অর্ডার, এবং তারা এই ধরনের অপকর্ম করছে। দিক আমাদের থাকুক, সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে আধা ঘন্টার মধ্যে পরিষ্কার সাফ করে দেবো, পরিষ্কার করে দেবো, পিটিএ চামড়া তুলে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আজকে আমাদের কর্মীদেরকে পুলিশের সামনে আমার মন্ডল সভাপতি মাথা ফাটিয়ে দিয়েছে এইখানে আসার সময়। ভাবুন, এইটা নাকি ডেমোক্রেসি, গণতন্ত্র? মমতা বন্দ্যোপাধ্যায় আমার বড় বড় কথা বলে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরা আমার মাকে গালিগালাজ করেছে। আমার মনে থাকবে শুধু এটুকু বললাম। আমার শিক্ষাটা তো এটা বলে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তার মা বাবা তুলে গালিগালাজ করবো, সেটা আমার মনে থাকবে। আর এই ঘটনায় বিক্ষোভকারীরা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের।
এটা রাগে ক্ষোভে আমরা যে 100 দিনের পয়সা 3 বছর ধরে পাওয়া যায়নি, সেই জন্য রাগে ক্ষোভে আমরা এটা করেছি। আমরা হিন্দু মানেই যে বিজেপি করবে, বিজেপিকে সমর্থন করবে সেটা নয়। হিন্দু মানেই যে মানুষের মানুষ ধ্বংস করবে তা নয়। ওরা সেন্টারে ক্ষমতা থেকে গরিব মানুষের টাকা জোর করে আটকে রাখছে। কিছু হলো কেন আটকেছে? 2021-এ ওনাদের ফল হয়নি, সেটা বিবেচনা না করে ওনারা বাংলার মানুষকে অশান্তিতে ফেলবে বলে, আজকে বাংলার মানুষকে পাতে মারবে বলে এই 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আর এখন নাটক করতে এসছে, ধর্মের নামে বিভেদন করছে, ধর্মের নামে মারপিট করছে। আবার এখানে এসছে ওনারা মারপিট বাড়াবে বলে, বিভেদ সৃষ্টি করবে বলে। সেই বিজেপিকে আমাদের দরকার নেই। বিজেপি গো হাঁটো, চোর সুকান্ত এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাক, আমরা এখান থেকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবো। চোর সুকান্তকে আমরা চাই না। এই বিষয়ে কুণাল ঘোষ ঠিক কি বলছেন শোনাবো। দেখুন, এটা যেমন ভাবে কথা বলছেন যেন এনাদের পৈতৃক সম্পত্তি থেকে আসছে। 100 দিনের টাকাটা একদম সোজা ভাষায় হচ্ছে বিজেপির বাবার টাকা নয়। 100 দিনের টাকাটা বিজেপির বাবার টাকা নয়। ফলে কোনো নেতা এমন ভাব করছেন যেন তারা দিচ্ছেন। এটা অধিকার, মানুষ কাজ করেছে তার অধিকার। কোথাও যদি অনিয়ম থাকে, এই বিষয়ে শশী পাজা তিনি কি বলছেন শোনাবো। শিক্ষক আজকে বজবজে, যখন বজবজ অঞ্চলের হালদাপাড়া অঞ্চল, সেখানে মহিলারা তাকে ঘিরে ধরেছেন, বাংলার বঞ্চনা সম্বন্ধে তারা বলছিলেন যে বাংলাকে কেন্দ্র সরকার কেন বঞ্চিত করেছে, কেন মানরেগার টাকা আসবে না, তখন সুকান্ত মজুমদার বাংলার নারীদের, মহিলাদের বললেন তোমরা জেহাদি। ভাবুন তো এই অপমান, প্রতিনিয়ত দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অপমান করে যাচ্ছেন। এই তো সেদিনকে শুভেন্দু অধিকারী বললেন মা বোনেদের, বাংলার মা বোনেদের বলছেন যে শাখা সিঁদুরটা নিয়োজিত করো না লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য। এইভাবে অপমান কখনো বলবে মন্ত্রীদের জুতার তলায় রাখে। বাংলার নারীর অপমানিত হচ্ছে প্রতিদিন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রীর মধ্যে তিনি, আর তাকে অপমান করে ভারতীয় জনতা পার্টির শ্রেষ্ঠ নেতা যিনি বিশ্বগুরু, তিনি দিদিকে অপমান করে যাচ্ছেন। এই পুরো বিজেপি নেতা পার্টি প্রত্যেকেই কিন্তু বাংলার নারীকে অপমান যে করছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি নাকি শিক্ষক। শিউড়িতে নারী সম্মান যাত্রা, আর সেই নারী সম্মান যাত্রা, সেই মিছিলের নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিউড়িতে নারী সম্মান যাত্রা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। শিউড়ি বেনিমাধব স্কুল মাঠ থেকে শুরু করে মিছিল গেল শিউড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। सर्व
আপনারা জানেন যে অনুব্রত মণ্ডল যেভাবে একজন আইসিকে কদর্য ভাষায় হুমকি ও গালাগাল দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু কেন্দ্রীয় মহিলা কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছিল এবং দ্বিতীয় রিপোর্ট জমা দিল বীরভূম পুলিশ। তদন্তে সহযোগিতা করছে অনুব্রত মণ্ডল, জানিয়েছে পুলিশ। আইসির বাজেয়াপ্ত মোবাইল ফরেন্সিক ল্যাবে ফরেন্সিক রিপোর্ট এলেই বাজেয়াপ্ত অনুব্রতর ফোন। এনসিডব্লিউ কে দেওয়া রিপোর্টে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল প্রতিবেদন তুলে ধরেছে, আপনাদের দেখাবো। অনুব্রত মণ্ডলের অডিও ভাইরালের ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বীরভূম পুলিশ। সেই রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় মহিলা কমিশনে বীরভূম পুলিশ। সেখানে জানানো হয়েছে অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করেছেন। 5 তারিখ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বীরভূম পুলিশের তরফ থেকে। সমস্ত রকম সহযোগিতা করেছেন বীরভূম পুলিশকে অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে 2টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল বোলপুর থানার আইসি লিটন হালদারের এবং সেই ফোন দুটিকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে। যদি কোনোভাবে সেই ফোনের কল রেকর্ড কোনোভাবে মিলে যায় অনুব্রত মণ্ডলের সঙ্গে, তাহলে অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হবে, এরকম জানা গেছে বীরভূম পুলিশ সূত্রে। যদিও এখনও অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে কেন্দ্রীয় মহিলা কমিশনে এই চিঠি দিয়েছে বীরভূম পুলিশ। বীরভূম থেকে সুজিত মণ্ডল, নিউজ টাইম। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, পুলিশ প্রশাসন অনুব্রত মণ্ডলের সামনে কতটা অসহায় এই রিপোর্ট তার সবচেয়ে বড় প্রমাণ। তার কারণ হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে 7 দিন ডেকে তারপরে হাতে পায়ে ধরে উপস্থিত করানো হয়েছে এবং সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের ফোন সিজ করার সাহসই পুলিশ পায়নি। আর এখন নানা রকম রিপোর্ট দেখিয়ে নানা রকম কথা বলে এই বিষয়টাকে আড়াল করবার চেষ্টা করছে, বিলম্বিত করবার চেষ্টা করছে। এর থেকে বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসনের অবস্থা কতটা দয়নীয় অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমি মনে করি যে এইভাবে পুলিশ প্রশাসন চললে আগামী দিন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু আর থাকবে না। থানার বিরুদ্ধে হুমকির অভিযোগ পিয়ালি দাসের। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। তৃণমূলের যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে থানা থেকে, এমনটাই অভিযোগ করেছেন সন্দেশখালীর পিয়ালি দাস। সন্দেশখালীর মুখ পিয়ালি ওরফে মাম্পি তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে। তৃণমূলে না গেলে প্রাণ সংশয়, এমনটাই হুমকির অভিযোগ মাম্পির। থানার বিরুদ্ধে হুমকির অভিযোগ প্রতিবাদী পিয়ালি দাসের। সন্দেশখালীর মুখ পিয়ালি ওরফে মাম্পি তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় থানা থেকে। চাপ দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে। তৃণমূলে না গেলে প্রাণ সংশয়, এমনটাই অভিযোগ করেছেন পিয়ালি দাস ওরফে মাম্পি। এমনটাই হুমকির অভিযোগ মাম্পির। কলকাতা ও জেলা পুলিশের আধিকারিকের তৃণমূলে যোগ দিতে চাপ সন্দেশখালী থানার ওসি। এই বিষয়ে পিয়ালি দাস তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তাদের এখন তো টিএমসি সন্দেশখালীতে কিছুই নেই, তো যা কিছু টিএমসি মণ্ডল সভাপতি বলুন, এই প্রশাসনের এই থানার ওসি বলাইবাবু সব কিছু টিএমসির হয়ে ইনি সব কিছু কাজবাজ করেন। আমাকে কালকে সকালে আমি একটা বিশেষ কোনো অন্য কেস নিয়ে আমি স্যারকে ফোন করি, স্যার ফোন তোলেননি। তারপরে আমি ভিলেজ পুলিশ একজন ছিলেন, ওনাকে ফোনটা করার পরে খবরটা ভিলেজ পুলিশ দেওয়ার পরে ভিলেজ পুলিশের ফোন থেকেই আমাকে কলটা করে আমাকে থ্রেট দেন, তুই কত বড় নেতা হয়েছিস, দেখে নেব তোকে কে বাঁচায়।
আমার কেউ কিছু করতে পারবে না। আমি একজন প্রতিবাদী হয়ে যদি আমাকে এরকম ধরনের থ্রেট আমার উপরে আসে, তাহলে এখানকার সাধারণ মানুষ যারা ক্যামেরার সামনে আসতে ভয় পায়, প্রতিবাদ করতে ভয় পায়, তাদের উপরে কি অত্যাচারটা হচ্ছে। মানুষ পাল্টে গেছে, শাহজাহানের যে অত্যাচারটা কিন্তু এখনো বহাল আছে। আমাকে বিগত কিছুদিন ধরেই আমাকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছিল, আর্থিক সহযোগিতা কি চাকরি বাকরি অনেক কিছু প্রলোভন দেখাচ্ছিল। আমি কোনো প্রলোভনে পা দিইনি। তার জন্যই আমি বিগত কিছুদিন ওনাদের সাথেও আমি আর মানে কোনো কেস টেস নিয়ে, কোনো ছেলেগুলোদের কেস টেস হলে আগে নিয়ে যেতাম, আমি যাই না, এই কারণের জন্যই যাই না। তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, থানার বিরুদ্ধে হুমকির অভিযোগ প্রতিবাদী পিয়ালি দাসের সন্দেশখালীর মুখ পিয়ালি ওরফে মাম্পি ইতিমধ্যেই কলকাতা ও জেলা পুলিশ আধিকারিক এবং মহিলা কমিশনে অভিযোগ তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ। আর এই বিষয় কুণাল ঘোষ তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বলতে পারবো না, কারণ এর আগে ওনারা অনেক লোককে শিখিয়ে নানা রকম অপপ্রচার করিয়েছিলেন, সেগুলো সমস্ত তো পরবর্তীকালের আপনারা দেখেছেন, সে ভিডিওগুলো তো ফাঁস হয়ে গেছে। ওদের দলের নেতাই বলেছে যে এর জন্য টাকা এসেছে, অমুক এসেছে, তমুক এসেছে, ফলে ওনারা কাকে দিয়ে কি অভিযোগ করাচ্ছেন সেগুলো নিজেরাই সামনে আনছেন। এসব হাস্যকর। ওনাদের অপপ্রচার, মা বোনেদের সম্মান নিয়ে তারা যে ছেলেখেলা করেছেন, বাংলার সম্মান নিয়ে ছেলেখেলা করেছেন, এগুলো সব এক্সপোজড হয়ে গেছে। ফলে ওখানে বিজেপির কোনো জায়গা নেই, বিজেপি ছেড়ে মা বোনেরা সব চলে যাচ্ছেন। ফলে সেই সময় ওনারা আবার কাকে কি শিখিয়ে পড়িয়ে করিয়েছে। কলকাতা পুরসভা নিয়োগ মামলা এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর। কলকাতা পুরসভার নিয়োগ মামলা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, সেই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আপনাদের যে খবর আমরা দেখাচ্ছিলাম, কলকাতা পুরসভার নিয়োগ মামলা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ নিয়োগ প্রক্রিয়া শুরুর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পুর ও নগর উন্নয়ন দফতরকে শূন্য পদ পাঠাবে কলকাতা পুরসভা। অযথা জটিল করা হচ্ছে এমনটাই জানিয়েছেন বিচারপতি। কলকাতা পুরসভা নিয়োগ মামলা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এমনটাই শুরু করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পুর ও নগর উন্নয়ন দফতরকে শূন্য পদ পাঠাবে কলকাতা পুরসভা। অযথা জটিল করা হচ্ছে জানিয়েছেন বিচারপতি। যে খবর আমরা দেখাচ্ছিলাম, কলকাতা পুরসভায় নিয়োগ মামলা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ নিয়োগ প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুর ও নগর উন্নয়ন দফতরকে শূন্য পদ পাঠাবে কলকাতা পুরসভা। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেটা জানা গিয়েছে কলকাতা পুরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এমনটাই অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৌমিতা, আর কি জানা যাচ্ছে? দেখো, এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ প্রক্রিয়া বেশ কিছুদিন ধরে থমকে ছিল এবং যেটা বলা হচ্ছিল যে ওবিসি সংক্রান্ত যে জটিলতা ছিল, সেই জটিলতার কারণ দেখেই এই নিয়োগ বন্ধ রাখা হয়। যদিও আজকে বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন তারা নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং 7 দিনের মধ্যে এই বিষয়ে বিভিন্ন যে প্রক্রিয়া রয়েছে সেটা শুরু করতে হবে। কলকাতা পুরসভার তরফে বলা হয়েছে যে শূন্য পদের তালিকা পাঠানোর জন্য কতজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কত শূন্য পদ রয়েছে সেটা পুর এবং নগর উন্নয়ন দপ্তরকে জানাতে হবে এবং এই বিষয়টা নিয়ে অযথা জটিলতা তৈরি করা হচ্ছে বলে মামলাকারী আইনজীবীর তরফ থেকে বলা হয়। তার পাশাপাশি পুরসভার কমিশনারকে আজকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে, তিনি আজকে হাজিরা দেন এবং বলা হয়েছে যে কোনো রকম কোনো স্থগিতাদেশ বা এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নেই। সেক্ষেত্রে আগামী 7 দিনের মধ্যে কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং পুর ও নগর উন্নয়ন দপ্তর তারা কিন্তু সমস্ত বিষয়টাকে সহযোগিতা করবে, এরকমটাই বলা হয়েছে। ধন্যবাদ মৌমিতা।
আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন গত শনিবার, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরেই তাকে বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে, তাকে চার্টার্ড বিমানে করে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ অবস্থা তার স্থিতিশীল থাকলেও এখনো পর্যন্ত সংকট মুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই কিন্তু জানিয়েছেন চিকিৎসকরা। আমরা জানি যে গত শনিবার পেটের যন্ত্রণা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন এবং তারপরেই 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ইতিমধ্যেই যে খবর আসছে যে তাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে, চার্টার্ড বিমানে করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এইমসে ভর্তি হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন এবং পুরোপুরি যেহেতু সংকট মুক্ত নন, সেই কারণেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে, এইমসে ভর্তি হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে এইমসে চিকিৎসা করানোর জন্যই নিয়ে যাওয়া হয়েছে, চার্টার্ড বিমানে করে, এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। গত শনিবার থেকেই অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পেটের যন্ত্রণা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারপরেই 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। প্যানক্রিয়াটিসের সমস্যায় ভুগছিলেন, তার ডায়াবেটিস ছিল, ইনসুলিন চলছিল, একাধিক উপসর্গ ছিলেন এবং তারপরেই কিন্তু আমরা জানি পেটের যন্ত্রণা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। অর্থাৎ বিভিন্ন রোগ রয়েছে এবং সেই চিকিৎসার জন্যই কিন্তু অর্থাৎ স্থিতিশীল থাকলেও সংকটমুক্ত যেহেতু নয়, সেই কারণেই কিন্তু এইমসে নিয়ে যাওয়া হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুল রিপোর্ট দিলেন রিটার্নিং অফিসার। পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুল রিপোর্ট দিলেন রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠালেন তিনি। পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুল রিপোর্ট দিলেন রিটার্নিং অফিসার। পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুল রিপোর্ট দিলেন রিটার্নিং অফিসার। কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ, তার কেন মধ্যমা আঙুলে লাগানো হয়েছিল কালি, প্রশ্ন উঠছে। পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুল এমনটাই কিন্তু জানানো হয়েছে। রিপোর্ট দিলেন রিটার্নিং অফিসার। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, আমরা ছবিতেও যেটা দেখতে পাচ্ছি মধ্যমা আঙুলে কালি লাগানো হয়েছে এবং সেক্ষেত্রে রিপোর্ট দিলেন রিটার্নিং অফিসার, বলা হচ্ছে পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুল। আর কি কি জানা যাচ্ছে সুমন? যখন সকাল সকাল তিনি তার বুথ রয়েছে, সেই বুথে যখন তিনি আসেন, আশিস ঘোষ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী, এবং তিনি ভোট দেন এবং ভোট দেওয়ার পর তিনি যখন বাইরে বেরিয়ে আসেন, সেই সময় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি মধ্যমা আঙ্গুল দেখান এবং সেখানে তার মধ্যমাতেই কালি লাগানো হয়। তিনি প্রথমে বিষয়টি বুঝতে পারেননি এবং তারপরে ওই বিষয়টি যখন বিতর্ক দানা বাঁধে এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় এবং তারপরেই তিনি পেরে অভিযোগ দায়ের করেন নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশন রিপোর্ট তলব করে রিটার্নিং অফিসারকে এবং মতো করে রিটার্নিং অফিসার তিনি নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠান, যেটা জানা যাচ্ছে যে ওই বুথে যিনি 3rd পোলিং অফিসার ছিলেন তিনি অনিচ্ছাকৃত ভুলবশত তার তর্জনীতে না করে তার মধ্যমাতে তিনি কালি লাগিয়ে দেন এবং সেটাই কিন্তু কারণ হিসাবে জানিয়েছেন এবং কমিশন সূত্রে সেটাই জানা গেছে। তার যেটা আশিস ঘোষের যেটা দাবি, একেবারেই ইচ্ছাকৃতভাবে তাকে ভাইরাল করার জন্য, তাকে মেলাইন করার জন্য তৃণমূল কংগ্রেস তার দলদাস অর্থাৎ যারা পোলিং অফিসার তারা। সুমন, এখানেই তোমার কাছে জানতে চাইবো যে কমিশনে কি কি অভিযোগ জানানো হয়েছে, আরেকবার যদি পরিষ্কার করে জানাও। দেখো, কমিশনে তিনি যেটা জানিয়েছেন যে কেন তাকে যে মধ্যমাত্রে
কালি দেওয়া হলো, সেটা কেন দেওয়া হলো সেই নিয়ে কিন্তু অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই আরো রিপোর্ট চেয়েছেন নির্বাচন কমিশন এবং সেখান থেকে কিন্তু আরো রিপোর্ট দেন। পাশাপাশি এছাড়াও বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে যেখানে কয়েকটি বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, কোনো জায়গায় বিজেপি প্রার্থী কেউ বাধা দেওয়া হয়েছে এমনটা কিন্তু অভিযোগ হচ্ছে। পাশাপাশি একটি বুথে ইভিএম খারাপ ছিল, দীর্ঘক্ষণ মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন, সেখানে পরে সেটা কিউআরটি টিম এবং নির্বাচন কমিশনের যখন অভিযোগ দায়ের হয় তারপরে পরিস্থিতি সামাল দেয় আধিকারিকরা নতুন করে ইভিএম এনে সেখানে ভোট প্রক্রিয়া শুরু করে। ধন্যবাদ সুমন। এই বিষয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা তো আমি নিজে আর হাতে কালি দিয়ে বার হয়নি, এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব আঙুলে কালি দেওয়া। ওনারা ভুল করেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবেই ভুল করেছে, ইচ্ছাকৃতই করেছে। কারণ হচ্ছে আমি তো আর এই আঙুলটা আমি নিজে লাগাইনি কালিটা, যার জন্যে আমি বলছি উদ্দেশ্য প্রণোদিতভাবেই তৃণমূলে ওটা ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছে, যার জন্য এরা মানে তৃণমূলের যতগুলো দেখছেন সব তৃণমূলের ক্যাডার বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবেই করেছে। এসপির পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। এসপির পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তোলাবাজি খোদ পুলিশেরই বিরুদ্ধে। কনস্টেবল হয়ে এসপির পরিচয় প্রতারণা, এসপি রণজয় চ্যাটার্জির নামে তোলাবাজি, আমডাঙ্গা থানায় প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে গ্রেফতার কনস্টেবল সুস্মিত সেন। গড়ফায় ভাড়া বাড়িতে থাকতো অভিযুক্ত, ভাড়া বাড়ি থেকেই গ্রেফতার সুস্মিত। ধৃতের কাছ থেকে উদ্ধার 5 লক্ষ টাকা, বাজেয়াপ্ত একটি ল্যাপটপ, 3টি মোবাইল, উদ্ধার ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড। এসপির পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, চাকরি দেওয়ার নামে তোলাবাজি খোদ পুলিশেরই বিরুদ্ধে। কনস্টেবল হয়ে এসপির পরিচয় দিয়ে প্রতারণা, এসপি রণজয় চ্যাটার্জির নামে তোলাবাজি, আমডাঙ্গা থানায় প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে গ্রেফতার কনস্টেবল সুস্মিত সেন। এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র, দেখে নেব। রাজ্য পুলিশের হোমগার্ডের চাকরি চলে যাওয়ার পর নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। গড়ফা থানা এলাকার যে বাড়িতে এই মুহূর্তে রয়েছে সেই বাড়িতেই একজনকে গ্রেফতার করা হয়েছে, সুস্মিত সেন, যিনি নিজেকে রণজয় চট্টোপাধ্যায় পরিচয় দিয়ে এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। এবং যেটা অভিযোগ উঠে আসছে যে এই বাড়ি থেকে প্রায় 5.5 লক্ষ টাকা, বেশ কিছু ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে, পুলিশ অফিসারের ইউনিফর্ম পাওয়া যায় এবং রীতিমতো একাধিক ব্যক্তিদেরকে পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমডাঙ্গা থানায় এই সুস্মিত সেনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের হয় এবং তার ভিত্তিতেই পুলিশ তদন্ত করে এবং অবশেষে এই বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। যেটা অভিযোগ যে তিনি নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন, পুলিশের স্টিকার সাটানো বাইকও ব্যবহার করতে দেখা গিয়েছে তাকে, এবং তার পাশাপাশি রীতিমতো পুলিশ সুপারের ইউনিফর্ম পরে বিভিন্ন সময় তাকে বিভিন্ন জায়গায় অর্থাৎ এই বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল। এবং বাড়ির গৃহকর্ত্রী তিনিও যেমনটা জানাচ্ছেন যে তিনি যে পরিচয়ে বাড়িটি ভাড়া নিয়েছিলেন সেখানেও বলা হয়েছিল যে তিনি একজন উচ্চপদস্থ পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক হিসেবে রয়েছেন এবং রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে অর্থাৎ তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বা তার আন্ডারে তিনি কাজ করেন, এরকম বহু কথা বলা হয়েছিল এবং সেভাবে এই বাড়িটি ভাড়া নেওয়া হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং আমডাঙ্গা থানার পুলিশ এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন ইউনিফর্ম কিভাবে পাওয়া গেল এবং যে টাকা প্রতারণার অভিযোগ উঠে আসছে এই গৃহকর্ত্রীর বাড়ির এক সদস্যকেও কিন্তু একই রকমভাবে পুলিশের চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকেও বেশ কিছু টাকা চাওয়া হয়েছিল, এরকমই অভিযোগ। এবং এই সুস্মিত সেনের সঙ্গে এক বান্ধবীকেও পুলিশ গ্রেফতার করেছে। যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিভিন্ন সময় মহিলাদের আনাগোনা লেগে থাকতো এই বাড়িতে, মদের আসর বসতো এবং রীতিমতো তিনি যেভাবে যাতায়াত করতেন মূলত রাতের দিকেই তাকে বাড়ি থেকে বেরোতে দেখা যেত, একেবারে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে বেরিয়ে যেতেন এবং দীর্ঘ 4 থেকে 5 মাস ধরে এই বাড়িতেই তিনি থাকছিলেন। সেক্ষেত্রে কী ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে সমস্তটাই আমডাঙ্গা থানার পুলিশ তারা কিন্তু তদন্ত করে দেখছেন। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা। অভিযুক্ত যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক কি বলছেন শোনাবো। উনি তো বলেছেন বড় পুলিশ অফিসার, হ্যাঁ এই বলে তো এসছেন হাই পোস্টে বলতে ওই যে অভিষেকের আন্ডারে।
বেশি দিন না হয়নি, এই 4-5 মাস হবে আর কি। 4 চাকা ওনার ওই নীলবাতি দেওয়া গাড়ি, একটা বাইক আছে পুলিশের বাইক, হ্যাঁ, তারপর আবার ওই কি বলে ওই যে পতাকা আছে না, বলেছিল যে চাকরি দেব, তোমার মেয়ে তো এত উঁচা লম্বা টল ফিগার, তোমার মেয়েকে চাকরি দেব। টাকা পয়সা প্রথম না করেছিল, তারপর চেয়েছিল, কিন্তু আমরা বলেছি যে না। হ্যাঁ, কালকে রাত 3টের সময় এসেছিল। হ্যাঁ হ্যাঁ, বান্ধবী বলেছিলেন যে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত না নিয়ে তো হয় না, এগ্রিমেন্ট করেই তো হয়, এগুলো করায়, এগ্রিমেন্টও করায়। আর এই অভিযুক্ত সম্পর্কে গড়ফা এলাকার স্থানীয় বাসিন্দারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। হ্যাঁ, উনি পরিচয় দিয়েছেন আমি অ্যাডিশনাল এসপি। আমি সেখানে আর কি বলবো, আমার তো বাড়ি না, আমি এনাদের বাড়িতেই থাকি, আসি দেখি, আমি জলের ব্যবসা করি। উনি আসার পর থেকে আমাকে বলেছিলেন যে আমাকে জলটা দিও, আমি দিই, জল দিই। তা কোনোদিন 9টা এই সময় বেরোতেন আর ফিরতেন ওই 2টো, 2:30, 3টে। বন্ধুবান্ধবরা আসতো আর প্রত্যেকদিন যখন রাত্রে ফিরতো তখন ওই একটা করে মেয়ে থাকতোই রেগুলার, না আজ একটা কালকে একটা, এরকম চেঞ্জ করে আসতো। হ্যাঁ, ড্রিঙ্ক তো করতোই। হ্যাঁ, টাকা পয়সা বাকি রয়েছিল বলতে জলের পয়সা কিছু পাবো আর গার্মেন্টসের কিছু পয়সা পাবো। আজকে আমি শুনলাম যে এরকম ব্যাপার হয়ে গেছে। এসপির পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, চাকরি দেওয়ার নামে তোলাবাজি পুলিশের, কনস্টেবল হয়ে এসপির পরিচয়ে প্রতারণা। এসপি রণজয় চ্যাটার্জির নামে তোলাবাজি, আমডাঙ্গা থানায় প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে গ্রেফতার কনস্টেবল সুস্মিত সেন। গড়ফায় ভাড়া থাকতে অভিযুক্ত, ভাড়া বাড়ি থেকেই গ্রেফতার সুস্মিত সেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 5 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, 1টি ল্যাপটপ, 3টি মোবাইল। উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড। এসপি পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, চাকরির নাম করে, চাকরি দেওয়ার নাম করে তোলাবাজি খোদ পুলিশের বিরুদ্ধে। কনস্টেবল হয়ে এসপির পরিচয়ে প্রতারণা। এসপি রণজয় চট্টোপাধ্যায়ের নামে তোলাবাজি, আমডাঙ্গা থানায় প্রতারণার অভিযোগ। ফুসছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী নদী। রাজ্যে সবে বর্ষা প্রবেশ করেছে, তারই মধ্যে জলমগ্ন পশ্চিম বর্ধমানের একাধিক গ্রাম। জলের তোড়ে ভেসে গিয়েছে কয়েক হাজার মাটির বাড়ি, ভেঙে গিয়েছে রাস্তা। অন্যদিকে টানা বৃষ্টিতে ডিভিসির মাইথন ও পঞ্চায়েত জলাধারেও জলস্তর বেড়েছে। দক্ষিণে বর্ষা মঙ্গল, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া প্রভাবে জলমগ্ন রাজ্যের বিভিন্ন এলাকা। গত 3 দিনের বৃষ্টিতে ফুসছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরের শিলাবতী, কংসাবতী নদী। শিলাবতী নদীর জলে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 1 নম্বর ও 2 নম্বর ব্লকের একাধিক গ্রাম। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায়। বিপদসীমার ওপরে বইছে জল, জলের তোড়ে ভেসে গিয়েছে কয়েক হাজার মাটির বাড়ি, ভেঙে গিয়েছে রাস্তা। সিমলাপালের সেতুও জলের তলায়, ফলে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে নিরাপদ আশ্রয় সরিয়ে আনা হয়েছে। বিভিন্ন ত্রাণ শিবিরে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। হঠাৎ একটা বিপর্যয়, মোটামুটি রাত্রে সারা রাত্রির জলে এটা একটা হয়েছে। এই ধরনের বিপর্যয় তো গড়বেতে এর আগে হয়নি। তা সার্বিকভাবে আমরা রাত্রি প্রায় 12টার থেকে আমরা খবর পেয়েছি, আমরা বিধানসভায় ছিলাম, তখন থেকেই আমরা এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করছি। আমরা ভোর 4টে থেকে এলাকার মানুষের সাথে আমরা চলে এসেছি। এখন অনেকটা পরিস্থিতি কন্ট্রোলে আমাদের। নিম্নচাপটি আছে, বৃষ্টি এখনো হচ্ছে। আমরা সেই অর্থে বৃষ্টি আরো কতটা হবে সেটা সেই অর্থে বলতে পারবো না। তবে বিগত 2-3 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিতে গড়বেতার সাইডে বেশ কিছু জলস্তর বেড়েছে, শিলাবতীতে আমরা যেটা দেখেছি, এবং তার ফলে চন্দ্রকোনাতেও এখন এই মুহূর্তে জলস্তর বাড়ছে, বাঁকা পয়েন্টেও জলস্তর বাড়ছে। যদিও এখনো বিপদসীমার নিচেই আছে জলস্তর, তবুও জলস্তর বাড়ছে। বিভিন্ন জায়গাতে নদীর কানায় কানায় জল। আমরা নজর রেখেছি পরিস্থিতির উপরে।
আমরা গতকাল যে জায়গাগুলো ভিজিট করেছিলাম চন্দ্রকোনার, সেখানেও কিন্তু জলপ্লাবিত হয়ে গেছে সেই জায়গার নদী পাড়গুলি। তো আমাদের নজর আছে পরিস্থিতির ওপরে, এবং আমি সবাইকেই বলবো যে এই জলপ্লাবিত হয়ে বিভিন্ন খানা খন্দ নিচু জায়গাগুলো তো জলে প্লাবিত হবে, ভরবে। বর্ষাকালে সেটা প্রতিবারই ভরে, সেটা বন্যা পরিস্থিতি নয়, কিন্তু এই খানাখন্দগুলো ভরে যাবে। তো এই উৎসাহে মাছ ধরা এবং বাচ্চাদেরকে সেখানে চান করতে নিয়ে যাওয়া বা বাচ্চারা সেখানে খেলাধুলো করা, এরকম করতে গিয়ে যেন অযথা প্রাণহানি না হয়, এবং সাপের কামড় হলে অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন। এখন অবধি সমস্ত যানবাহন ব্যবস্থা সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। টানা বৃষ্টিতে ডিভিসির মাইথান ও পাঞ্চের জলাধারেও জলস্তর বেড়েছে দামোদরে। গত দুদিন ধরে ক্রমাগত জল ছেড়েছে ডিভিসি। জানা গিয়েছে বৃহস্পতিবার দুর্গাপুর ব্যারাজ থেকে 35,200 কিউসেক জল ছাড়া হয়েছে, যার জেরে প্লাবিত হয়েছে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি, ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ। আগামী কয়েকদিনে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে বিপদ এখনই কাটছে না রাজ্যে। নিউজ টাইম। প্রাইম টাইম আজ এ পর্যন্তই। বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইন সানন্দার সঙ্গে।